গত ২৪ ঘন্টায় দেশে আক্রান্ত শনাক্ত ৯৩২ জন, মোট আক্রান্ত ছাড়িয়েছে এখন পর্যন্ত ৫,১০,০০০। সুস্থ হয়েছে সারা দেশে এখন পর্যন্ত ৪,৫৩,০০০। বিশ্বে আক্রান্ত ছাড়িয়েছে ৮,১৩,০০,০০০। মৃত্যুবরণ করেছে এখন পর্যন্ত ১৭,৭৫,০০০। দেশ ও দেশের বাইরের সব খবর তার বিশ্লেষণ নিয়ে আলোচনা অনুষ্ঠান নিউজরুম সংলাপ। স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম এবং আমাদের সঙ্গে তিনজন অতিথি ইতিমধ্যে যুক্ত হয়েছেন। যুক্ত আছেন মোহাম্মদ জাহিদ হোসেন, স্পেশাল অ্যাফেয়ার্স এডিটর, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, এবং একই সঙ্গে যুক্ত হয়েছেন হারুনুর রশিদ, সিনিয়র সাংবাদিক, এবং যুক্ত হয়েছেন নুরুল ইসলাম হাসিব, বিশেষ প্রতিনিধি, বাংলাদেশ পোস্ট। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা থাকুন আমাদের সঙ্গে পুরো আলোচনা জুড়ে। আমরা আলোচনা শুরু করব, তবে তার আগে আজ প্রকাশিত কয়েকটি পত্রিকা আমার হাতে রয়েছে, সেগুলোর শিরোনাম শুরুতে আপনাদের জানিয়ে দিতে চাই। প্রথমে বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিন আজ প্রধান শিরোনাম করেছে ভাসানচরের পথে দ্বিতীয় রোহিঙ্গা দল। এবার ৪২৭ পরিবারের ১৭৭২ জন স্থানান্তর হচ্ছে। চট্টগ্রাম থেকে যাবে ৫ জাহাজ। এর আগে আরও একটি প্রথম দফায় ১৬৪২ জনের একটি দল ভাসানচরে গিয়েছিল। এবার স্বেচ্ছায় তারা ১৭৭২ জনের একটি দল যাচ্ছে। লন্ডন থেকে ফিরলেই ১৪ দিন কোয়ারেন্টাইন, আইন হচ্ছে ওমরা হজ ব্যবস্থাপনায়। দ্বিতীয় পদ্মা সেতু ও নিজস্ব অর্থায়নে কারিগরি সহায়তা দেবে চীন। আগামী বাজেটের আগেই জরিপ শেষ করে ডিজাইনের কাজে হাত দিতে চায় সরকার। মোটামুটি এই ছিল বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম। কালের কণ্ঠ আজ শিরোনাম করেছে অর্থনীতি জাগাতে আগামী বাজেটে বড় পরিকল্পনা, প্রাক্কলিত আকার ৬ লাখ কোটি টাকা। এটি ছিল প্রধান শিরোনাম। এরপর আরো একটি শিরোনাম করেছে কালের কণ্ঠ, বেসরকারি উদ্যোগে আসতে পারে চীন রাশিয়ার টিকা। দুটি প্রতিষ্ঠান ওই দুই দেশে টিকা আনার ব্যাপারে এগিয়েছে অনেকটা। অক্সফোর্ডের টিকাও দেশে উৎপাদনের কথাবার্তা চলছে। মোটামুটি এই ছিল কালের কণ্ঠের প্রধান শিরোনাম। ডেইলি সান শিরোনাম করেছে গভর্নমেন্ট গোজ থ্রো অন বন্ড মিসইউজ, সেকেন্ড ব্যাচ অফ রোহিঙ্গাস লিভস ফর ভাসানচর। মোটামুটি এই ছিল আজ প্রকাশিত পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। আমরা একটু বাংলাদেশ প্রতিদিন প্রধান শিরোনাম করেছে ভাসানচরের পথে দ্বিতীয় রোহিঙ্গা দল, এই বিষয়টি নিয়ে একটু কথা বলতে চাই। মোহাম্মদ জাহিদ হোসেন, আপনাকে দিয়ে শুরু করতে চাই। রোহিঙ্গাদের এর আগে একটি দল গিয়েছে। রোহিঙ্গাদের আজকে ৩ বছর হয়ে গেল, আসলে ৩ বছর অতিবাহিত হলো। রোহিঙ্গারা ২০১৭ সাল থেকে আসলে রোহিঙ্গাদের যে মূল স্রোত বাংলাদেশে প্রবেশ করে আসে শরণার্থী হিসেবে, এর মধ্যে আসলে স্থায়ী সমাধান একটি নিশ্চয়ই দরকার। এটি কক্সবাজারের নিরাপত্তার স্বার্থে যদিও রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তর করা হচ্ছে, আসলে কতটা আমরা সমাধানের পথে এগোতে পারলাম, কি মনে হয়? ৩ বছর তো এর মধ্যে এগিয়ে গেল, সামনে নতুন বছর আসছে, কি বলবেন? ভাসানচরে নিয়ে যাওয়াটা কোনো অর্থেই সমাধানের সঙ্গে সম্পর্কিত না। এটা বলা যায় যে এই মুহূর্তে বাংলাদেশ যে সংকটটায় আছে, বিশেষ করে কক্সবাজারের পরিবেশ প্রতিবেশগত দিক থেকে, সেইটার একটা অস্থায়ী সমাধানের জন্য অন্য একটা বিকল্প খোঁজা হচ্ছিল। সেইটার একটা আংশিক অংশ হচ্ছে ভাসানচরের এই স্থানান্তরটা। কিন্তু আমাদেরকে অবশ্যই খুঁজে বের করতে হবে কিভাবে এই মানুষগুলোকে তাদের নিজ দেশে ফিরিয়ে নিয়ে যাওয়া যায়, এবং সেটি আসলে বাংলাদেশের একার পক্ষে করা সম্ভব না। আন্তর্জাতিক সম্প্রদায়কে একসঙ্গে আসতে হবে। ভাষান্তর স্থানান্তর নিয়ে আমরা যেটি দেখছি যে আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে এক ধরনের দ্বিধা কাজ করছে। কোন কোন দেশ এটির বিপক্ষে স্পষ্ট অবস্থান জানিয়েছেন। এই বিষয়গুলি আসলে আরো ভালোভাবে আলোচনা হওয়া প্রয়োজন সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গেও, কারণ এখানে আমরা হোস্ট হিসেবে আছি ঠিকই, কিন্তু বাকি সবাই কিন্তু স্টেক হোল্ডার এখানে আছেন, যারা এখানে সহায়তা করছেন। ফলে সব মিলিয়ে আমরা মনে করি যে বাংলাদেশের অবস্থানটা এরকমই যে তারা চায় দ্রুত এটার একটা স্থায়ী সমাধান হোক, কিন্তু অস্থায়ী সমাধান হিসেবে ভাষান্তরে যেটা নেওয়া হচ্ছে, আমরা যদি জীবন যাত্রার দিক থেকে দেখি তাহলে আসলে কক্সবাজারে তারা যেভাবে আছেন এটা কোনোভাবেই মানে কাম্য নয়। তাদের জন্য একটা ভালো আবাসস্থল করতে পারা সেটা বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং, কারণ ভাষাঞ্চর ভৌগোলিক দিক থেকে যদি দেখেন সেটা কিন্তু বাংলাদেশের জন্য খুব ভালো না, কারণ বাংলাদেশের সীমানার অনেকটা ভেতরে এই মানুষগুলিকে নিয়ে আসা হচ্ছে। এটা যদি এইভাবে দীর্ঘায়িত হতে থাকে তাহলে একটা সময়ে কিন্তু এটা একটা বড় ধরনের অভ্যন্তরীণ সংকটের দিকে নিয়ে যাবে। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা একটু হারুন রশিদ আপনার কাছে আসতে চাই। আপনি কি, আমরা এখন ভাষাঞ্চলে তাদেরকে স্থানান্তর করছি, মানে এমনটা কি মনে হচ্ছে কিনা যে তারা আস্তে আস্তে, এর আগেও আমরা দীর্ঘদিন ধরে যে রোহিঙ্গা সংকট, এর আগে আরো
প্রায় 5 লাখের মতো রোহিঙ্গা কক্সবাজারে ছিল। এরপরের ধাপে 2017 সালে আরো প্রায় 10 থেকে 11 লাখ আসলো। ভাষান্তরে নেওয়ার মধ্য দিয়ে আসলে সংকটের সমাধান কি হবে বলে আপনার কাছে মনে হচ্ছে কিনা, বা 3 বছর তো যথেষ্ট টাইম, সফলতা ব্যর্থতার জায়গায় আপনার কি ব্যাখ্যা আছে আপনার কাছে? ভাষান্তরে নেওয়াটা তো সংকটের কোনো সমাধান করার জন্য নেওয়া হচ্ছে না, এটি আপনার রিলোকেট করা হচ্ছে। সেটা আপনার ওখানে তো 1 লাখের বেশি রাখাও যাবে না। তো আমাদের যদি এই শেষ দফায় যে 8 লাখ রোহিঙ্গা এসেছেন, তাদের 8 ভাগের 1 ভাগ সেখানে যদি আমরা পূর্ণাঙ্গ ওখানে ফুল ফ্লেজ যে ক্যাপাসিটি রয়েছে সেটা যদি ব্যবহার করি সেটা আসে। কিন্তু আমরা তো রোহিঙ্গাদের এখানে রাখতে চাই না, তারা তো তাদের দেশে ফিরে যাবে, এটি স্বাভাবিক। তো এমনি ধরেন আপনার প্রশ্নের ধরন অথবা আন্তর্জাতিক পক্ষের নানা কথাবার্তায় বোঝা যাচ্ছে যে এটা যেন বাংলাদেশের সমাধান, মানে সমস্যাটা আমাদের না, এই সমস্যাটা হচ্ছে মিয়ানমারের। আমরা তাদের সমস্যায় আক্রান্ত, এই বিষয়টা মাথায় রেখে আসলে আমাদের জিনিসগুলো ভাবা উচিত। ইন্টারন্যাশনাল কমিউনিটি বলতেই পারে যে এটা একটা মেসেজ দিচ্ছে। এর আগে আপনি ধরেন বিএনপি কিন্তু একটা লিখিত স্টেটমেন্ট দিয়েছে, তারা বলছে যে এটা এমন কোন মেসেজ দিতে পারে যে হয়তোবা আমরা তাদের এখানে তারা থেকে যাওয়ার হয়তোবা একটা রং মেসেজ দিতে পারে। তো ইন্টারন্যাশনাল কমিউনিটি সেই রং মেসেজটা রিসিভ করবে কেন? এখন আপনি বলতে পারেন যে আমাদের দায়িত্ব তাদেরকে কনভিন্স করা। আমি বারবারই বলি আমরা আমাদের দিক থেকে চেষ্টা করব, কিন্তু এই দায়টা বাংলাদেশের না, এবং বাংলাদেশের আমরা সমস্যার শিকার, আমরা এই সমস্যার সৃষ্টিকারী নেই। আমাদের বিভিন্ন ইস্যুতে তারা যেরকম সেন্সিটিভ, আমরা বিভিন্ন স্টেপ নিলে তারা যতটা এটা নিয়ে খুব আপনার কথা বলেন, তো মিয়ানমারের উপরে যে তাদের চাপটা দেওয়া হচ্ছে আমরা তো সেটা লক্ষ্য করি না। আপনি বলতে পারেন সেখানে একটা বিচার আন্তর্জাতিক থেকে আদালতে শুরু হয়েছে নানা বিষয়, সেটি তো আমাদের খুব বেশি কাজে লাগবে না। সেটি সেখানে যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, মানবতার বিরোধী যে অপরাধ হচ্ছে তার বিচার হবে। কিন্তু এই যে বিপুল সংখ্যক জনগোষ্ঠী আমাদের এখানে রয়েছে যারা তাদের মাতৃভূমিতে ফিরে যেতে চান, এবং সে ব্যাপারে কিন্তু খুব বেশি উদ্যোগ আন্তর্জাতিক পর্যায় থেকে আমি ব্যক্তিগতভাবে লক্ষ্য করিনি। এবং আপনি খেয়াল করবেন যে এই রোহিঙ্গা ইস্যুগুলো হয় কি এর ফোকাস চেঞ্জ হয়ে যায় বিভিন্ন দিকে। এখন তার এটা নিয়ে তারা খুব বেশি যে আগ্রহী তা নয়। এই ইন্টারন্যাশনাল কমিউনিটি, আপনি দেখেন যে ইন্টারন্যাশনাল কমিউনিটির ভিতরে তো সৌদি আরব একটি অংশ, তো তারা তো তাদের ওখানে থাকা রোহিঙ্গাদের আমাদের এখানে ফিরিয়ে দিতে চায়। তো আমরা বরং ওখানে পাঠিয়ে দেই না, মানে ইন্টারন্যাশনাল কমিউনিটির সাথে খুব ঝেড়ে কষা বলার, ঝেড়ে কেসে কথা বলার সময় এসছে। আসলে বিষয়টি ইন্টারন্যাশনাল কমিউনিটি তারা বিভিন্ন ইস্যুতে তারা, আপনি যদি বলেন পার্টনারশিপ, তারা যে আমাদের এখানে রোহিঙ্গারা রয়েছে তাদের অংশগ্রহণও দিন দিন কমে যাচ্ছে। এখানে যারা তারা হিউম্যানিটেরিয়ান এইড যারা দিচ্ছে, আসলে খুব বেশি বড় বড় কথা বলা, এটা হতে পারে আমরা দুর্বল, আমরা অত শক্তিশালী কান্ট্রি না তাই তারা কথা বলতে পারছে, কিন্তু তাদের জায়গাগুলো খুব লজিক্যাল মনে হচ্ছে না। আমরা পরিবেশ প্রতিবেশের কাছে জন্য আমরা রিলোকেট করে তাদের রাখছি, আমরা কিন্তু এখানে তাদের রাখতে চাচ্ছি না। তো ইন্টারন্যাশনাল কমিউনিটি একটা জায়গা দিক না যেখানে তাদেরকে আমরা রাখতে পারি। আমরা কি কক্সবাজারে এখানে যে স্থানীয় জনগোষ্ঠী তারা তো এখানে গৌণ হয়ে যাচ্ছে, তারা তো তাদের অবস্থান থেকে এখানকার পরিবেশ প্রতিবেশ নষ্ট হচ্ছে, একই সঙ্গে ওখানে আপনার এক ধরনের কিন্তু ইকোনমিক ইমব্যালেন্স ক্রিয়েট হচ্ছে। ইন্টারন্যাশনাল কমিউনিটি এত কথা বলে, সেগুলো একটু কথা বলুক না। বিশ্বে তো বহু দেশে খালি জায়গা আছে, আপনারা যদি মানবতা দেখাতে চান এই রোহিঙ্গাদের সেখানে নিয়ে রাখেন না। তো এই সমস্ত হাস্যকর কথা, মানে মানবতাবাদী, আমি মানবতার কথা বলি কিন্তু আমার ঘাড়ে একটা দায় নিতে চাই না। এটা হচ্ছে আন্তর্জাতিক বিশ্বের কিছু ভালো উদ্যোগের সাথে কিছু ভণ্ডামি। বাংলাদেশকে এই জায়গাগুলো শক্ত অবস্থানে কথা বলতে হবে, কথা বলতে হবে। আমাদের এখন কূটনৈতিক তৎপরতা সেটা কোন পর্যায়ে, আমরা কোন জায়গায় যেতে হবো পারবো সেটি আলাদা কথা, কিন্তু আলটিমেটলি ধরেন যে যদি আমরা পারবো না, আমাদের শক্তি নেই, আমাদের কথা বলতে পারছি না, সেটি এক জিনিস। তাহলেও তো ইন্টারন্যাশনাল কমিউনিটি যারা মানবতার কথা বলছেন তারাও দুর্বল বাংলাদেশের উপর বিভিন্ন জিনিস চাপিয়ে দিচ্ছেন। সুতরাং এখানে শক্তিমান আর শক্তিহীনের এক ধরনের কথাবার্তা হচ্ছে, তারাও আসলে মানবতাবাদী নয়, তারা মুখে এই ধরনের কথা বলছে, বাস্তবে তারাও এই ধরনের সমস্যার সমাধানে ততটা আগ্রহী নয়। এখন প্রশ্ন হচ্ছে তাহলে আমরা কি করব? হ্যাঁ, আমরা তো এই সমস্যাটা আমাদের মাথায় এসে পড়েছে, আমরা এটা সমাধানের চেষ্টা করব। হয়তো এই প্রক্রিয়া না হলে আমরা আরো বেশি শক্ত চাপ প্রয়োগ করব। এখন যদি ইন্টারন্যাশনাল কমিউনিটি তাদেরকে নিজ দেশে ফেরত পাঠানোর জন্য আন্তর্জাতিক চাপটা বৃদ্ধি না করে, তো আমরা কিভাবে তাদেরকে রাখবো সেই ব্যাপারে তাদের একটু কথা কম বলাই ভালো। তারা খুব মানবতাবাদী, কিন্তু মিয়ানমারের যে অবস্থা তাদের ঘটেছে, সেখানে যে গণহত্যা হয়েছে, তার কি করেছে তারা? আমাদের প্রতিবেশী ভারত,
তারা ওখানে ব্যবসা বাণিজ্য করছে, চীন সেখানে ব্যবসা বাণিজ্য করছে, আমাদের ইস্যুতে তারা একটি সাপোর্ট দিচ্ছে না, তো তারা কিসের মানবতাবাদী? সেই প্রশ্নগুলি আসলে বড়। যেহেতু সমস্যাটা আমার ঘাড়ে চেপেছে, এখন আমাকে সবাই দায়ী করছে। আমি তাকে ভালোভাবে রাখলে সেটাও দোষ যে তুমি ভালোভাবে রাখছো, এরা আর যাবে না। আবার খারাপ ভাবে রাখলে এটাও দোষ যে শরণার্থীদের উপরে তারা দেখো কি অমানবিক আচরণ করছে। কথা বলা সহজ, কিন্তু মানবতাবাদী হওয়া খুব কঠিন। এটি হচ্ছে, আমি খুব ডিপ্লোম্যাটিক না, তো এটি হচ্ছে এক ধরনের ভণ্ডামি ইন্টারন্যাশনাল কমিউনিটির। এই জন্য হয়তোবা আমাদের হাসিব বলবে ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজে, আমরা তো ডিপ্লোম্যাট নই, সুতরাং আমরা সেই ল্যাঙ্গুয়েজ জানি না। জি, ফিরবো আপনার কাছে। নুরুল ইসলাম হাসিব, আপনার কাছে আসতে চাই, কূটনৈতিক বিটের একজন সাংবাদিক হিসেবে আসলে কি বলবেন এই প্রেক্ষাপটে? আমরা কূটনৈতিকভাবে আমাদের প্রচেষ্টার সফলতা ব্যর্থতা যদি আপনি একটু মূল্যায়ন করেন। একই সঙ্গে জনাব জাহিদ হোসেন বলছিলেন যে ভাষান্তরে নিয়ে আসার মধ্য দিয়ে আমাদের বাংলাদেশে আরো বেশি অভ্যন্তরে ঢোকার ফলে আমাদের সংকট বা ঝুঁকিটা আরো বাড়লো কিনা, কি বলবেন? সেই ঝুঁকিটা বাড়লো কিনা সেটা আসলে, কারণ ভাষান্তরটাও কিন্তু একটা 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 সাইডে আর কি, বাংলাদেশের যে ভেতরে মানে সেটা কিন্তু কক্সবাজার থেকে কাছে, যদি একটা দ্বীপে, ওখান থেকে আবার সমুদ্রে আপনার যেতে হয়, কিন্তু সেটা আপনার বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে আসলো, বিষয়টা ওরকম না। ওটা যেটা আপাতত আমি যেটা দেখছি এভাবেই, যে আপনার ক্যাম্পগুলি যেহেতু খুব বেশি ক্রাউডেড, ওখানে অনেক মানুষ থাকে একবারে, এবং সেখানে ওই যে হারুন ভাই যেটা বলছিলেন যে চারদিকেই কথা হয়, বৃষ্টি আসলে কিন্তু প্রতিবার আপনার এই মনসুনের আগে আপনার স্টেটমেন্ট দেয় বিদেশিরা যে আপনার এখানে পাহাড় ধসে মারা যাবে কিনা, ব্যবস্থা নেন, এই ধরনের বিষয় থাকে। তো সেই বিষয়গুলো থেকে আপনার রক্ষার জন্যই বেসিক্যালি কিছুটা আপনার এখানে ঘনবসতিটা কমানোর জন্যই আপনার এই উদ্যোগটা, এবং সেটা হচ্ছে আপনার এখানে তো পুরোটাই আপনার বাংলাদেশের নিজস্ব ফান্ডিং এ আপনার এটা তৈরি, একটা নতুন আইল্যান্ড ছিল, এবং সেটা নিয়ে প্রথমে একটা কথা ছিল যে আপনার এটা এই যে আমাদের বিশেষ করে বন্যা জলোচ্ছ্বাসের জন্য সময় এটা টিকবে কিনা, এরকম একটা ব্যাপার ছিল। কিন্তু আমরা মাঝখানে সাইক্লোন আমফান দেখলাম, যেটা খুবই শক্তিশালী সাইক্লোন ছিল, কিন্তু ওই দ্বীপের কিন্তু কিছুই হয়নি, এবং তখন কিন্তু অলরেডি ওখানে রোহিঙ্গা ছিল। আমরা ফর্মালি আপনার কালকে সেকেন্ড শিপ যাচ্ছে কক্সবাজার থেকে, কিন্তু তার আগে কিন্তু রোহিঙ্গাদেরকে আপনার নৌকায় যেসব রোহিঙ্গাদের পাওয়া যাচ্ছিল, কিছু রোহিঙ্গা 300-400, তাদেরকে কিন্তু ওখানে রাখা হয়েছিল, এবং তারা ওই আমফানের মধ্যেও ছিল। তো সেটা একটা দিক, কিন্তু ওভারঅল রোহিঙ্গা যেটা হচ্ছে যে আপনার এই সমস্যাটা যেটা যে বাংলাদেশের আসলে বলছি, কিন্তু আসলে বাংলাদেশের কতটা করার আছে সেটা একটা বড় বিষয়। এটা কিন্তু একটা আন্তর্জাতিক সমস্যা, তাই না? এটা বাংলাদেশের পর্যায়ে নেই, কিন্তু আন্তর্জাতিক কমিউনিটি বলতে আসলে আমরা যেটা বুঝি যে আমাদের যারা এই সব বিষয়ে সোচ্চার থাকে, সেটা হচ্ছে পশ্চিমা বিশ্ব, আপনার আমেরিকা এবং ইউরোপ। কিন্তু তাদের এখানে আপনার খুব যে এমন কোনো অ্যাকশন দেখিনি যেটা মিয়ানমার ফিল করবে, মানে সেটা কিরকম। ফর এক্সাম্পল, যেটা আমি ওই যে রিপোর্টেও করেছিলাম, বা একবার ক্যাম্পাসের প্রশ্ন করেছিলাম ইউরোপিয়ান ইউনিয়নের, যে আপনার 2015 সালে মিয়ানমার এবং ইউ ট্রেড ছিল হচ্ছে $500 মিলিয়ন, যেটা 2019-এ বেড়ে যে 3 বিলিয়নের বেশি বেড়ে গেছে। তার মানে হচ্ছে 6-7 গুণ বেড়ে গেছে এই সময়টা, গত 4 বছর। তো আপনার কি হলো, 2017-তে আপনার এই ঘটনা ঘটলো, তারপর তো তার বাণিজ্য বাড়ছে। তার মানে মিয়ানমার কোনো মানে মিউজিক ফেস করছে না, তারা কোনো সমস্যা ফেস করছে না, কোনো প্রবলেম ফিল করছে না। ওখানে কিছু কথাবার্তা হচ্ছে, আপনার বিভিন্ন সময় বিভিন্ন স্টেটমেন্ট হচ্ছে, কিন্তু আবার সেটা দেখবেন ইউরোপিয়ান ইউনিয়ন যখন অফিসিয়ালি তাদের সাথে এনগেজ হয়, সেই ডকুমেন্টে কিন্তু রোহিঙ্গা শব্দটাও ব্যবহার তারা করে না, তাই না? সেখানেও তারা বলে ওই যে ডিসপ্লেসড পপুলেশন আর কি। হ্যাঁ, তো বিষয়টা এরকম আর কি। সেটা কিন্তু তারা অফিসিয়াল ডকুমেন্টে যখন মিয়ানমারের সাথে বাইলেটারালি তারা মানে এনগেজ হয়, তারা যখন দ্বিপাক্ষিক মিটিং গুলো করে, সেই ডকুমেন্ট গুলোতে কিন্তু এখনো রোহিঙ্গা বলেন। তো এই বিষয়গুলি রয়ে গেছে আসলে। আপনি এটা লিপ সার্ভিসের মধ্যে থাকলে যে সেটা না, এটা একদম আপনার এমন অ্যাকশনে যেতে হবে যেটা মিয়ানমার ফিল করবে, তারা এটা অনুভব করবে, সেটা অনুভব করে তারা এটার একটা ব্যবস্থা নেবে। কারণ এটার আলটিমেট সলিউশনটা হচ্ছে এদেরকে আসলে নাগরিক হিসেবে গ্রহণ করা, আর নাগরিক হিসেবে গ্রহণ না করলে এই সমস্যা আসলে সমাধান হবে না। জি, আপনার কাছে ফিরবো, আমরা থাকুন। মোহাম্মদ জাহিদ হোসেন, আপনার কাছে আবার আসতে চাই। বিশ্বের বিভিন্ন দেশ আমরা দেখছি যে করোনা প্রসঙ্গ নিয়ে কথা বলবো, করোনার টিকা কেনা শুরু করেছে। বাংলাদেশে স্বাস্থ্যমন্ত্রী বারবার বলছে যে জানুয়ারির শেষ দিকে করোনার টিকা আসছে। বিভিন্ন দেশ যেখানে ফাইজার মডার্নার টিকা কিনছে, মডার্নার টিকা নিয়েও কথা উঠছে যে
আমরা কেন অক্সফোর্ডের টিকা কিনছি বা দেরি হচ্ছে কিনা, এই বিষয়গুলো নিয়ে যদি আপনি একটু বলেন যে আমরা আসলে একটু আমাদের দেরি হয়ে যাচ্ছে কিনা টিকা কেনা বা টিকা পাওয়ার ক্ষেত্রে, কি বলবেন? প্রথম থেকে যেটা বলা হচ্ছিল যে ফাইজার এবং মডার্না তাদের যেহেতু সংরক্ষণের বিষয়টা একটু জটিল, -70 এবং -20 রেসপেক্টিভলি, তো এটা আসলে আমাদের দেশে এরকম ইনফ্রাস্ট্রাকচার নাই যাতে এটা সংরক্ষণ এবং পরিবহন করা যায়, সেজন্য শুরু থেকেই কিন্তু সরকার এই ব্যাপারে আগ্রহ দেখায়নি। এখন আমরা এই তথ্যগুলিও জানি না যে ঠিক কি পরিমাণ ইনভেস্টমেন্ট এই জন্য প্রয়োজন ছিল, অথবা মানে সামনের দিকেও বাড়তি ইনভেস্টমেন্টের মাধ্যমে এই টিকাগুলি আনা যায় কিনা, কারণ এখনো পর্যন্ত মডার্না এবং ফাইজার ছাড়া অন্য কোনোটা কিন্তু অ্যাপ্রুভাল পায়নি। সেক্ষেত্রে আসলে শুধুমাত্র একটা ভ্যাকসিনের উপরে নির্ভরশীল থাকা সেটা একটু ঝুঁকিপূর্ণই মনে হয়। গ্যাভির যে কথা আমরা বলছি যে 6 কোটি ভ্যাকসিন পাবো, সেটাও কিন্তু কোন সোর্স থেকে আসবে মানে এটা অনুমান করা যায়, এবং যতগুলি তথ্য আছে তাতে বোঝা যাচ্ছে যে সেখানে ফাইজার এবং মডার্নার টিকা নেই, তার বাইরে বিশেষ করে কোভিভ্যাক্স যেটা বলা হচ্ছে সেটা। ফলে এক্ষেত্রে আসলে আমাদের প্রস্তুতি এখনো পর্যন্ত যথেষ্ট না। আমার মনে হয় যে মানে মার্কেট সার্ভে করা, যে একজন ক্রেতা হিসেবে আমি কিভাবে কার সঙ্গে যোগাযোগ করব, কারণ এখানে কিন্তু রিস্ক ফ্যাক্টর মানে ঝুঁকি নিতে হয়। যেই দেশগুলি ঝুঁকি নিয়ে এগিয়ে যেতে পারছে তারা কিন্তু এখানে ঝুঁকি, আমি বলছি এই অর্থে যে আপনার কাছে 5টা অপশন আছে, 5টা অপশনের সঙ্গে আপনাকে যোগাযোগটা রাখতে হবে এবং এক ধরনের ঝুঁকি নিতে হবে। যদি কোনোটা এর মধ্যে সফল নাও হয় সেখানেও কিন্তু তার সঙ্গে আপনার একটা আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে, তা না হলে এক্সেস করা খুব কঠিন, কারণ এখানে সরবরাহের চাইতে চাহিদা এত বেশি যে এখানে আসলে নেগোসিয়েশনটা খুব স্ট্রং হওয়া দরকার ছিল, এবং আমরা এখনো পর্যন্ত জানি না আদৌ কি পর্যায়ের নেগোসিয়েশন হয়েছে। আপনি দেখবেন যে সরাসরি নেগোসিয়েশনের বিষয়টা কিন্তু একমাত্র অক্সফোর্ডের সঙ্গেই আছে, বাকিগুলির সরাসরি নেগোসিয়েশনের কোনো ইনফরমেশন আমাদের কাছে নেই, কারণ গ্যাফিন নিয়ে নেগোসিয়েশনটা কিন্তু সরকার সরাসরি করছে না, ওইখানে আমরা একটা রিসিভিং এন্ডে থাকবো, অনেকগুলি দেশকে দেয়া হবে, এবং সেখানেও 200 কোটি টিকা ব্যবস্থা করা হচ্ছে, যার মধ্যে এখনো পর্যন্ত 130 কোটি পর্যন্ত গ্যাভি অ্যালায়েন্স নিশ্চিত করতে পেরেছে, যদি অ্যাপ্রুভাল পায় তাহলে তারা এটা পাবে। তো সেক্ষেত্রে আসলে কতটা পাওয়া যাবে এই সবকিছু কিন্তু এখনো পর্যন্ত তাত্ত্বিক পর্যায়ে আছে, এটাকে একটা প্র্যাকটিক্যাল জায়গায় নিয়ে যাওয়া সেটা আমার মনে হয় যে আরো কিছুটা সময় লাগবে। আপনি একটা জিনিস দেখেন, এখনো পর্যন্ত অ্যাপ্রুভালের কোন পর্যায়ে আছি আমরা অক্সফোর্ড সেটা জানি না, কিন্তু আমরা ঘোষণা করছি এক এক দিন এক একটা, এক এক সময় শুনবেন জানুয়ারির প্রথম সপ্তাহে, জানুয়ারির শেষ সপ্তাহে, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে, এগুলো আসলে এখন বলারই প্রয়োজন নেই। যেদিন অ্যাপ্রুভাল পাবে সেই দিন আপনি বলেন যে আমরা আগের থেকে একটা প্রোটোকল তৈরি করে রেখেছিলাম, আমরা 15 দিন পরে পাবো অথবা 20 দিন পরে পাবো। ফলে এখানে বোঝা যায় যে যারা এই কাজগুলি করছে তাদের মোটেও প্রস্তুতি আছে সেটা প্রমাণ আমাদের সামনে রাখতে পারছেন না। জি, আপনার কাছে ফিরবো আরেকবার। আমরা আসতে চাই হারুনুর রশিদ, আপনার কাছে আসতে চাই, একটু আমরা বিরতি নেব, তবে তার আগে আপনার একটু কথা শুনে আসতে চাই যে বলা হচ্ছে যে আমরা অক্সফোর্ডের টিকার বিষয়ে যেটি জনাব জাহিদ হোসেন বললেন যে এটি এখনো যে অ্যাপ্রুভাল, সেই অ্যাপ্রুভালের বিষয়টি তো রয়েছে, একই সঙ্গে মডার্নার টিকা আমরা যে সংরক্ষণের কথা বলা হচ্ছে, এটি আসলে কতটা আমরা গবেষণা করে দেখেছি যে আমাদের সংরক্ষণাগার আছে কি নাই, বা সেটির বিষয়ে যদি আপনি একটু বলেন যে আমরা সেটি কেনার ব্যাপারে আমরা কেন আগাচ্ছি না। টেম্পারেচার লেভেল দরকার সেটা আসলে আমাদের নেই। আমরা তো ইপিআই বা আপনার যে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি যেটা আছে সেটার যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার সেটাই আসলে আমরা ব্যবহার করব। সেক্ষেত্রে ওইটা আমাদের জন্য ওই ধরনের সংরক্ষণের ব্যবস্থা আমাদের এখানে নাই, এটা সত্য। কিন্তু জাহিদ যেটা বললেন সেটি কিন্তু খুবই একটা উদ্বেগের বিষয় যে আমরা কিন্তু এখনো 1-to-1 আমাদের কিন্তু কথাগুলো হচ্ছে না। আমরা কিন্তু মধ্যস্থ আরেকটা পার্টি থেকে আমরা পাবো আশা করছি, এবং চুক্তি হয়ে গেছে আমাদের। এখন ওই ভ্যাকসিনটা কোন পর্যায়ে রয়েছে সেই তথ্য সরাসরি আমাদের কাছে নেই, তো নাই থাকতে পারে, আবার অথবা আমাদের ভ্যাকসিন যখন আসবে আমরা তখন পাবো। কিন্তু এই যে আগাম ঘোষণা যে আমরা জানুয়ারির প্রথম সপ্তাহে, শেষ সপ্তাহে পাবো, মানুষের ভিতরে এক ধরনের এই আগ্রহ তৈরি করার, এটার তো আসলে কোনো দরকার নেই। আমরা যখন এইগুলি পাবো তখন আমরা পাবো, এটাই স্বাভাবিক। কিন্তু হাবদার তথ্যের ভিত্তিতে একটা ঘোষণা দেওয়া, আবার আরেকটা কথা বলা, প্রত্যেকদিন একই রকম, আমার মনে হয় সেটা আসলে দরকার নেই।
সেকেন্ড হচ্ছে যে আমি এর আগেও বারবার বলেছিলাম যে আমরা টিকা কতগুলো পাবো। আমরা আমাদের প্রথম ছিল ফার্স্ট চালান আমরা 50 লাখ পাবো, তারপরে আরো একটি সংখ্যা বলা হচ্ছে। তো সেই টিকা ধরেন তারা ফেজ বাই ফেজ, হ্যাঁ ফেজ বাই ফেজ দেবে, কিন্তু এটা আপনি খেয়াল করে দেখেন একবারে দেবে না 50 লাখ, তারপরে 50 লাখ এভাবে আসবে। তো আমাদের একটা অগ্রাধিকার তালিকা তৈরির কথা শোনা যাচ্ছে, এবং সেটা আমার সাথেই কথা হয়েছিল স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তাদের। তারা কিন্তু বলছিলেন যে শিগগিরই মানে এবছরই তারা একটা, এখন তো শেষ প্রায়, একটা ঘোষণা করবেন যে কারা কারা পাচ্ছেন, বা কি মানে এখানে নীতিটার ভিতরে কিন্তু খুব সূক্ষ্ম কিছু প্রবলেম রয়েছে। আমি আপনাকে বললো 10টা ক্যাটাগরি আগে পাবে। তো আমি জানতে চেয়েছিলাম যে 10টা ক্যাটাগরি আপনি যদি 50 লাখ ভ্যাকসিন পান, তো 25 লাখ মানুষকে তো দেওয়া যাবে। তো 10টা ক্যাটাগরি যারা অগ্রাধিকার ভিত্তিতে, তাদের ভিতরে তো লোক আরো বেশি। তো তার এই অগ্রাধিকার ক্যাটাগরিতে আবার অগ্রাধিকার তৈরি করতে হবে, বিষয়টা এরকম। সুতরাং সেটার কি ব্যবস্থাপনা হচ্ছে, বলা হচ্ছে যে উপজেলা পর্যায় পর্যন্ত কমিটি গঠন করা হচ্ছে। এই কমিটি গঠন করে তারা কিভাবে এটা বাছাই করবে, আমি এটা আশা করি না, তবে আশঙ্কা করি যদি খুব সুনিপুণ ব্যবস্থাপনা না হয়, তাহলে আমরা স্বাস্থ্য অধিদপ্তরের অতীতের কেলেঙ্কারি ঘটনা কিন্তু দেখেছি, এক না একাধিক বারবার। সুতরাং ভ্যাকসিন নিয়ে এই ধরনের কোনো ঘটনা যাতে না ঘটে। মানুষ, আমরা প্রান্তের মানুষ, বাংলাদেশ, আমরা চেষ্টা করছি ফার্স্ট ওয়ার্ল্ডের সঙ্গে একই সঙ্গে পেতে, সেটা সম্ভব না। যত দ্রুত সম্ভব সেটা আমরা যেন পাই, যাদের প্রয়োজন তারাই যেন পায়। এবং বলা হচ্ছে 80% পিপলকে বাংলাদেশের ভ্যাকসিন দেওয়া হবে, এবং সেটি কারণ 20%-এর হার্ড ইমিউনিটি তৈরি হবে। এখন আবার বলা হচ্ছে যে, শোনা যাচ্ছে মানে বিশেষজ্ঞরা বলছেন যে সর্বোচ্চ 6 মাস পর্যন্ত এই ভ্যাকসিনের ক্যাপাসিটি থাকতে পারে, তাহলে 6 মাস পরকে আবার দিতে হবে। এই রাজ্যের সব প্রশ্ন, এগুলো আসলে সমাধান করা প্রয়োজন, এবং খুব স্বচ্ছ। আমি জাহিদের সাথে একমত যে বিষয়গুলো আমাদের যা আছে সেটাই খুব ক্লিয়ারলি বলা উচিত, আমরা কি পারছি কি পারছি না। আর উনি যেটা বললেন সেটা ঠিকই, আপনার গ্যাভিতে একটা ককাস কোভ্যাক্স, সেখানে তারা যদি ভ্যাকসিন পায় সেখান থেকে আমরা পাবো, এটা কিন্তু আমাদের, এটা হচ্ছে সারা বিশ্বে তারা ডিস্ট্রিবিউট করবে, আমরা কম দামে সেখান থেকে পাবো, তার একটা অংশ একদম বিনামূল্যেই পাওয়া যাবে। তো সেটা তো সবাই পাবে, আমরা পেলে অন্যরাও পাবে। এটা নিয়ে আমাদের আশা হত হওয়ার কিছু নাই, আবার খুব বেশি এটা বেশি কিছু না, এটা সারা বিশ্বে একটি ককাস তারা এটা ডিস্ট্রিবিউট করবে, সবখান থেকেই পাবো। তবে এভাবে খুব বেশি আশা না করে বরং ওই আমি বলছি মাস্কের প্রতি খুব বেশি জোর দেওয়া উচিত, এটাই গরিবের ভ্যাকসিন। জি, আপনার কাছে আমরা আসবো। বিরতি নেবার একটু সময় হয়েছে। প্রিয় দর্শক, নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। আপনারা দেখছেন নিউজরুম সংলাপ। আরো একবার স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। আমাদের সঙ্গে 3 জন অতিথি রয়েছেন। আমরা সরাসরি আলোচনায় যেতে চাই। নুরুল ইসলাম হাসিব, আপনার কাছে আসতে চাই। জনাব হারুনুর রশিদ যে বিষয়টি বললেন যে আসলে অনেক প্রশ্ন টিকা নিয়ে, সত্যি আসলে অনেকগুলো প্রশ্ন রয়ে গেছে। আর স্বাস্থ্যমন্ত্রী বারবার বলছেন, এক এক সময় এক এক কথা বলছেন যে আসলে কবে নাগাদ টিকা পাবো। আরেকটি বিষয় হচ্ছে যে মডার্না বা ফাইজারের টিকা কিংবা অক্সফোর্ডের টিকা, এগুলোর মধ্যে একটু তারতম্যের বিষয়গুলো যদি আপনার জানা থাকে, আপনি যদি একটু ব্যাখ্যা করে বলেন আর কি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আসলে স্বাস্থ্যমন্ত্রীর এই টাইমটা না বললেই পারে, কারণ হচ্ছে বাংলাদেশ যে ভ্যাকসিন নিয়ে যে উদ্যোগগুলো নিচ্ছে এটা কিন্তু আপনার দৃশ্যমান। আমরা নুরুল ইসলাম হাসিব আপনাকে শুনতে পাচ্ছি না। আমরা একটু মোহাম্মদ জাহিদ হোসেন আপনার কাছে আসতে চাই। করোনা প্রসঙ্গ নিয়ে আমরা আসলে অনেক অব্যবস্থাপনা শুরু থেকে আমরা দেখেছি, কিন্তু এখন আসলে হাসপাতালগুলোর কি অবস্থা আপনার কাছে মনে হয়? কতটা আমরা ঠিক করতে পেরেছি বা ব্যবস্থাপনা কতটা? সামনে আমরা বারবার সেকেন্ড ওয়েভের কথা বলছি, মধ্যপ্রাচ্য কিংবা যে ইউরোপ জুড়ে আমরা যে আরো একটি নতুন ধরন দেখতে পাচ্ছি করোনার, সেটি নিয়ে আসলে একটি শঙ্কা তৈরি হয়েছে। যোগাযোগও অনেকটা, আকাশপথের যোগাযোগ অনেকটা বিচ্ছিন্ন হয়েছে এক এক দেশের সঙ্গে। বাংলাদেশেও নতুন করে আরেকটি ঘোষণা এসেছে, যুক্তরাজ্য থেকে যারা আসবে তাদের অবশ্যই 14 দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে। এসব বিষয়গুলো নিয়ে আমরা কথা বলতে চাই। নুরুল ইসলাম হাসিব, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? না, আচ্ছা, আমি মাঝখানে মনে হয় কোনো সংযোগ কি করছে। আচ্ছা, যেটা বলছিলাম আর কি, ভ্যাকসিনের যে ফাইজারের ভ্যাকসিনটা কিন্তু ফাইজার ভ্যাকসিনটা কিন্তু ওয়ার্ল্ডের অনেকেই জানতো না যে এটা কখন আসবে।
মডার্নারটাও কিন্তু এরকম, এগুলো কিন্তু আপনার ইউরোপ আমেরিকার জন্য মূলত তৈরি। অক্সফোর্ডের ভ্যাকসিনটার যে ডিফারেন্সটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে সংরক্ষণ একটা বিষয়, যেটা মডার্নার ভ্যাকসিন আমরা রাখতে পারি, কারণ আমরা যে পোলিও ভ্যাকসিন দেই যেটা ইনজেক্টেবল, সেটা -20 আমরা স্টোর করি। কিন্তু কথা হচ্ছে যে এই ভ্যাকসিনটা আপনার অক্সফোর্ড যে ভ্যাকসিন যখন তারা করে, তারা তখন ডোজগুলো এমন ভাবে করেছে, ফর এক্সাম্পল তারা ইনিশিয়ালি যখন সবার প্রথম ভ্যাকসিনের প্রক্রিয়াটা শুরু করে, তখন তারা 1.4 বিলিয়ন ডোজ তারা অর্ডার করেছে, যার মধ্যে 1 বিলিয়ন তারা দিয়েছে আমাদের এই এশিয়া এবং আফ্রিকার লো এবং মিডল ইনকাম কান্ট্রির জন্য, যেটা প্রডিউস হচ্ছে ইন্ডিয়াতে, ইন্ডিয়া সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়াতে প্রডিউস হচ্ছে। এখন এরকম কিন্তু মেকানিজম অন্য কোনো কোম্পানি করে না, সবাই কিন্তু তার দেশের জন্য করছে, মানে ইউরোপ আমেরিকার ধনী দেশের জন্য। কিন্তু একমাত্র অক্সফোর্ডের ভ্যাকসিন যেটা সারা পৃথিবীর জন্য তারা চিন্তা করেছে প্রথম থেকে। তো এই জন্য আসলে বেসিক্যালি ওই যে আমরা কেন আসলে ওইদিকে ছুটেছি, কারণ আমাদের ওইদিকেই ছোটার কথা ছিল। তো এটা আপনার এখন হয়তো লাইসেন্স মানে এটা পারমিশন বা এটা আপনার ফাইনাল হয়ে আসতে একটু সময় লাগছে, কয়েকদিন, সেটা 1 সপ্তাহের মধ্যে হয়ে যাবে। তো তারপর হয়তো আমাদের এখানে আসতে হয়তো ফেব্রুয়ারি হবে। এবং এটার জন্য একটা প্রক্রিয়া হয়েছে যেটাকে বলে কোভ্যাক্স একটা প্রক্রিয়া, মানে এই সমস্ত যারা এটা নিয়ে মানে ভ্যাকসিন প্রডিউসার থেকে শুরু করে যারা আন্তর্জাতিক সংস্থা বলেন, সবাই এটার সাথে জড়িত, এবং কোভ্যাক্সের মধ্য দিয়ে এই তথ্যগুলো কিন্তু শেয়ার হয়। এবং বাংলাদেশও কিন্তু একটা রিয়েল টাইম ইনফরমেশন পায়, যেটা হচ্ছে ইনফরমেশন মিডিয়ার কাছে ডিসেমিনেশনে এসে অনেক সময় এটা খুব সঠিকভাবে হয় না, এই বলে এক ধরনের কনফিউশন থাকে। কিন্তু সরকারের যারা এটা নিয়ে কাজ করে তাদের কাছে কিন্তু তথ্য আছে যে আপনার এই অক্সফোর্ডের ভ্যাকসিন কবে আসবে বা কবে তারা পাবে, এটা কিন্তু কাছাকাছি তারা তাদের কাছে একটা তথ্য যে নাই সেটা ঠিক না, তাদের কাছে তথ্য আছে। সেকেন্ড ওয়েভের যেটা হচ্ছে যে আপনার এখন আমাদের এখানে তো আপনার এই যে ইউকে থেকে ফ্লাইট গুলি আপনার করেছে যে 14 দিন ম্যান্ডেটরি কোয়ারেন্টাইন। তো মূলত যেটা দরকার আসলে আমাদের এয়ারপোর্টে এক ধরনের যেটা অনেক আগে থাকতেই বলা হচ্ছিল, কিন্তু এটা তো অনেক মাস হয়ে গেল, 7-8 মাস, তারপরেও আপনার খুব শক্তভাবে এয়ারপোর্টে আমরা কোনো ধরনের খুব ভালো কোনো মানে হেলথ সিস্টেমটা ডেভেলপ করেনি প্যান্ডেমিকের জন্য। মানে এয়ারপোর্ট কেন্দ্রিক যে স্ক্রিনিং করা, হ্যাঁ, খুব শক্তভাবে সেই জিনিসটা আমাদের এখানে খুব একটা গড়ে ওঠেনি। কিন্তু এখন যেটা ম্যান্ডেটরি কোয়ারেন্টাইন করেছে, এটা একটা ভালো উদ্যোগ, যেহেতু আপনার নতুন একটা স্ট্রেন এসছে, সেটা ধরার ক্ষেত্রে আপনার সেটা হয়তো কাজে দিবে। আদারওয়াইজ তো ধরেন এখন এই সময়ে আপনার আমাদের এখানেও ভাইরাস আছে, সব জায়গায় আছে, প্যান্ডেমিক তো এখনো চলমান, এবং দ্বিতীয় ওয়েভের কথা আমরা বলছি, সেটা চলমান আছে। জাস্ট নতুন যেটা হচ্ছে যে আপনার ইউকে তে একটা নতুন একটা স্ট্রেন আসছে যেটা খুব দ্রুত ছড়াচ্ছে, সেটা বলা হচ্ছে যে আপনার এটা খুব বেশি আকারে ছড়ায়, কিন্তু সেটা তীব্রতা কত সেটা এখনো আপনার ওরকম নিশ্চিত না, যে এটা হয়তো আগেরটার চেয়ে খুব বেশি জটিল করে কিনা বা আগেরটার চেয়ে মৃত্যু হওয়ার বেশি কিনা, সেটা অনেকে বিষয়টিকে রিউমারও বলছেন আসলে অনেকে। না, রিউমার বলতে কি আসলে এটা দিয়ে আপনার যেহেতু একটা জিনিস হতে পারে যে আমরা এখনো অফিসিয়ালি WHO এর কাছ থেকে তো এরকম তেমন কিছু শুনিনি, সেটাও একটা বিষয়। তো একটা হচ্ছে যে অনেক সময় আপনার যেটা হয় কি সায়েন্টিফিক গবেষণা বিভিন্ন আপনার এক এক দেশে, ফর এক্সাম্পল বাংলাদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয় হয়তো বিভিন্ন ধরনের গবেষণা করে, সেই গবেষণাগুলো কিন্তু ফাইনালি একটা পর্যায়ে সেটা ভেটিং হতে হয়, মানে কেউ এটাকে এন্ডোর্স করে, কেউ এটা দেখে রিভিউ করে সেটা করে। ইউকেতেও সেরকম, তবে ইউকেতে সেই কাঠামোটা বা সেই প্রক্রিয়া বা সেই ধরনের রেগুলেটর, সেই ধরনের সায়েন্টিফিক অথরিটি আছে যারা এগুলি কুইক আসলে আপনার এগুলি নিরূপণ করতে পারে যে জিনিসটা আসলে সঠিক কি সঠিক নয়। তো সেটা হচ্ছে আমার মনে হয় না যে রিউমার হলে আপনার ইউকে নিজেই বলতে হয়তো রিউমার, কিন্তু ইউকের গভর্নমেন্ট যখন আপনার এটা বলছে, তার মানে তার কাছে ওই সায়েন্সটা আছে। সেটা আমাদের এখানে আমি যেটা বললাম যে আমাদের এখানে হয়তো অনেক সময় এক একটা প্রতিষ্ঠান এক এক ধরনের জিনিস, ফর এক্সাম্পল আমাদের এখানে সায়েন্স ল্যাবরেটরি হঠাৎ করে এমন ভাবে আপনার বলেছিল, মনে হচ্ছে যে সেকেন্ড ওই ইউকের যে স্ট্রেইনটা আমাদের দেশে আছে, কিন্তু আইডিসিআর কিন্তু সেটাকে আবার আপনার সে বলছে না নাই। কিন্তু আপনি যদি অফিসিয়ালি ধরেন, আইডিসিআর কিন্তু আমাদের ডিজিজ মনিটরিং অথরিটি, আইডিসিআর কিন্তু এই মানে তারা এই সমস্ত মানুষের যে রোগগুলি আপনার সেগুলি মনিটর করার কিন্তু তারা অথরিটি, এবং সেই ভাবেই তাদের ওই ল্যাব বা সেটআপ বা সার্ভিলেন্স সিস্টেম যেটা বলেন যে হাসপাতাল কেন্দ্রিক, সেই ব্যবস্থাটা তারা আছে। সো ফাইনালি আপনার তাদের কাছ থেকেই কিন্তু এটা নিতে হবে। তো ইউকে তো ওরকম একটা ব্যাপার আছে, এবং তাদের তো আপনি জানেন যে আমাদের চেয়ে অবশ্যই বেটার সায়েন্স আপনার বা কিংবা গবেষক
গবেষণা সবকিছুই আছে আর কি আমাদের চেয়ে। জি, আপনার কাছে আমরা আসবো, আমরা টিকার বিষয়টি ক্লিয়ার হলাম। আমরা মোহাম্মদ জাহিদ হোসেন আপনার কাছে আসতে চাই যে টিকা নিয়ে ব্যবস্থাপনা তো নিশ্চয়ই রয়েছে, ব্যবস্থাপনার জায়গায় কাজ করছে, এটি নিয়ে কথা হচ্ছে বারবার, কিন্তু আমাদের হাসপাতালগুলোর ব্যবস্থাপনা কি কতটা ঠিক হয়েছে আসলে আপনার কাছে মনে হয়? আমরা করোনার শুরু থেকে যে সংকট তৈরি হয়েছিল সেখানে আমরা যে অব্যবস্থাপনা দেখেছি, চিত্র দেখেছি, সেটি তো রয়েছে, এখন আসলে কতটা ঠিক হয়েছে বলে আপনার কাছে মনে হয়? ঠিক হওয়ার মতো খুব বেশি তথ্য তো আমাদের কাছে এখনো পর্যন্ত নেই, কারণ আমরা প্রথম থেকেই দেখছি যে এই ধরনের একটা প্যান্ডেমিক ব্যবস্থাপনা কিভাবে হবে সেটা আসলে আমরা এই বিপদের মধ্যেও নিজেদেরকে রিগ্রুপ করে নিতে পারিনি। আমরা আসলে আগের যে প্রক্রিয়া সেইভাবেই চলছি। তো এইটা আসলে এক ধরনের শঙ্কা তৈরি করে যে ভ্যাকসিন অ্যাডমিনিস্ট্রেশনেও এইটার যে একই রকম ধারাবাহিকতা থাকবে সেটা বলা যায়, তার মানে আশ্বস্ত হওয়ার মতো কোনো দিক নির্দেশনা আমরা পাচ্ছি না। একটা হচ্ছে যে আপনি দেখেন এখনো পর্যন্ত যে দেশগুলি ভ্যাকসিন দিয়েছে তাদের কিন্তু ইনফরমেশনই আমাদের চাইতে অনেক বেশি। আমেরিকা বা যুক্তরাজ্যের কথা যদি ধরেন, সেখানে আসলে প্রত্যেকটা মানুষের, অধিকাংশ মানুষই হচ্ছে একটা সিস্টেমের মধ্যে আছে, অর্থাৎ তাদেরকে যে টিকা দেওয়া হচ্ছে সেখানে কিন্তু তাদের বীমার যে বিষয়টি আছে সেখানে তাদের ইনফরমেশনটা আছে, এবং সেই ইনফরমেশনটা মেডিকেল পার্সোনাল ইনফরমেশনটা সহ তাদের আছে। ফলে আপনি জানতে পারছেন যে এই পার্টিকুলার ব্যক্তি, তার বয়স কত, তার ফিজিক্যাল কন্ডিশন কি আছে, প্রি এক্সিস্টিং কন্ডিশন আছে কিনা, এই জিনিসগুলি সবটা মিলিয়ে তারা সিদ্ধান্ত নিতে পারছেন এবং সেইভাবেই তারা ডিস্ট্রিবিউশনের সিস্টেমটা করছেন। এবং এই যে আমরা বলছি পরিবহন কিভাবে হবে, আপনি কিভাবে প্রায়োরিটাইজেশন করবেন, যে বলা হচ্ছে 50,000 সাংবাদিককে দেওয়া হবে, এই 50,000 নির্ধারণ করবে কে? আমি আগে পাবো নাকি হারুন ভাই আগে পাবে? সেই সিদ্ধান্তটা কোথা থেকে আসবে? এগুলি কিন্তু অনেক আগের থেকেই সেট হয়ে যাওয়ার কথা, একদম স্ট্যান্ডার্ডাইজ ডকুমেন্ট আপনার কাছে থাকার কথা যে না, আপনার এটা আমরা এইভাবে করেছি। সেটার কোনো লক্ষণ আমাদের এখানে নেই। আমরা জি, তারিখ ঘোষণা করছি। জি বলুন, শেষ করুন আপনি। না, আমরা যেভাবে যাচ্ছি তাতে আমরা বুঝতে পারি যে আসলে আমাদের যে সরকারের কাছে একটা কেন্দ্রীয় ডেটা আছে। আমরা জানি 18 বছরের নিচে এখনো পর্যন্ত দেওয়ার মতো টিকা আসে নাই। তার মানে 18 বছরের উপরে যারা মানে ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন তাদের ইনফরমেশনটা থেকেই কিন্তু এটা একরকমের দিক নির্দেশনা দেওয়া সম্ভব ছিল। বরং আমরা উল্টো পথে হাঁটছি, এখন আবার নতুন করে রেজিস্ট্রেশনের কথা বলা হচ্ছে, কিভাবে কে কোথায় রেজিস্ট্রেশন করবে। তার চাইতে বরং যেই তথ্য আছে সেই তথ্য একেবারে আমাদের শেষ প্রান্ত পর্যন্ত আমরা এটা ডিস্ট্রিবিউট করতে পারি না কেন? এইটা কিন্তু ইলেকট্রনিক্যালি সম্ভব, যেখানে আপনি আগের থেকে নির্ধারণ করে রাখবেন। আপনি হয়তো দিন তারিখ ঠিক করলেন না, কিন্তু প্রায়োরিটাইজ করা সম্ভব, যে যেহেতু আমাদের জন্ম দিনটা ওখানে আছে, ফলে আপনি যদি বয়স অনুযায়ী নির্ধারণ করতে থাকেন তাহলে সবচেয়ে বেশি থেকে সবচেয়ে কমের দিকে যদি আসা যায়, অন্য প্রায়োরিটি গুলি তো আছেই, সেটা তাদের পেশার উপর। জি, আমরা বুঝতে পেরেছি। আমরা একদম শেষ পর্যায়ে, আমরা একটু সময় একদম কম, হারুন রশিদ আপনার কাছে আসতে চাই যে আমরা করোনার টিকা ব্যবস্থাপনা যেমন রয়েছে, একই সাথে করোনা কিন্তু এখনো শেষ হয়ে যায়নি, এখনো কিন্তু স্কুল কলেজগুলো বন্ধ রয়েছে, বিশ্ববিদ্যালয় বন্ধ রয়েছে, এবং অনেক কিছু কিন্তু অনেকটা সতর্কতার মধ্যেই চলছে, কিন্তু আমরা এখনো মানছি না। পরিকল্পনা কিন্তু আমাদের সঠিক যে পরিকল্পনার অভাবও আমরা দেখেছি, বা পরিকল্পনা আমরা সেভাবে মাফিক চলছি না। টিকা ব্যবস্থাপনা রয়েছে, আসলে সঠিক পরিকল্পনার পথে এগুলো দরকার কিনা আপনি যদি সংক্ষেপে বলেন। সংক্ষেপেই বলছি, সঠিক পরিকল্পনা তো একটু আগে আলাপ হলো, মানে সেটা কয়েকটা জায়গায়, টিকার একটা বিষয় রয়েছে। ওভারঅল আমাদের এই যে করোনা যে ব্যবস্থাপনা, চিকিৎসা ব্যবস্থাপনা, সে একটি জায়গা রয়েছে, আর নাগরিক হিসেবে আমাদের দায়িত্বের জায়গাগুলো রয়েছে। তো আমি নাগরিক দায়িত্বের জায়গাটাই বলি। ধরেন মাস্ক মানুষ পরে না, এটা ব্যবস্থাপনার জায়গাটি কোথায়? অনেকেই মনে করেন যে মানুষের নিজের ভেতরে কোনো আগ্রহ নাই বা সে সচেতন না, এটা একটি বিষয়। কিন্তু এই যে ব্যবস্থাপনার সংকটের কারণে মানুষের মধ্যে এই অনীহা তৈরি হয়েছে, সেটি যদি আমি বলি আপনি খুব খেয়াল করবেন যে প্রথমেই কিন্তু একদম শুরু থেকে কিন্তু করোনা নিয়ে হেলাফেলা করা হয়েছে। কেউ বলেছেন আমরা করোনার চেয়ে শক্তিশালী, কেউ বলেছেন করোনা এখানে কিছুই করতে পারবে না। এই একটি দায়িত্বশীল পর্যায় থেকে প্রথমেই করোনাকে গুরুত্বহীন করার কারণে মানুষের ভিতরে একটি রিল্যাক্স মুড চলে এসেছে। এই রিল্যাক্স মুডের ফলাফল কিন্তু আপনি এখন দেখতে পাচ্ছেন। মানে একটা এফেক্ট তো সহজে দেখা যায় না, মনে হয় যেন যে কি হলো বলে ফেললাম, তার ফলাফল আপনি এখন দেখতে পাচ্ছেন। মানুষ মাস্ক পরতে চায় না, অর্থাৎ
জিনিসটাকে সিরিয়াসলি আমরা যেমন কোন নিচ্ছি না, সেটা শুরু থেকে আপনার সরকারের বিভিন্ন পর্যায় থেকে কোনো কোনো ব্যক্তির মুখ থেকে বেফাস মন্তব্যের কারণে এটাও হালকা হয়ে গেছে। এবং তখন আবার বলেছেন আমাদের এখানকার দায়িত্বশীল ব্যক্তিরা বলেছেন যে বাংলাদেশ থেকে করোনা চলে গেছে। আপনার আবার 2 দিন পর যে সেটা বলবেন না তা কিন্তু না। এই যে এখন সেকেন্ড ওয়েভের কথা, সেকেন্ড ওয়েভ এখন চলছে, এটা প্রধানমন্ত্রীর মুখ থেকে বলেছেন যে শেষ করতে হবে আমাদের। তাই গুরুত্ব বেড়েছে। কিন্তু এই সব জায়গায় যে এই যে একটি ঢিলেঢালা ভাব, সেটি জনগণের মধ্যে সঞ্চারিত হয়। অর্থাৎ দুটো জিনিস আপনি খেয়াল করবেন, যে জনগণ তার যে রকম যে মানের সেরকমই তার নেতা তৈরি হয়, আর নেতা যে মানের সেরকমই জনগণ তৈরি হয়। এই তো। জি, ধন্যবাদ। আমরা একদম শেষ পর্যায়ে নুরুল ইসলাম হাসিব আপনাকে দিয়ে শেষ করতে যাই। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে পরিকল্পনা এবং টিকা ব্যবস্থাপনা যে পরিকল্পনা, আমরা আসলে কোন পথে থাকবো, কোন পথে আছি, আপনি যদি শেষ করেন 1 মিনিটে। টিকা ব্যবস্থাপনার যে পরিকল্পনা, মানে সরকারি যে ডকুমেন্ট দেখলে আপনি বলবেন যে ঠিক আছে, কিন্তু প্রবলেমটা হচ্ছে যে আমাদের হারুন ভাই এবং জাহিদ ভাই যেটা বলছিলেন, যে এই যে আপনার যেহেতু পর্যায়ক্রমে টিকাটা আসবে, এই যে প্রায়োরিটাইজেশন, আপনার কাকে দিয়ে কাকে দিবেন না, এটা একটা বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা আমরা ভোগ করবো আর কি। কারণ এমন হতো যে একবারে আপনি 3 কোটি ভ্যাকসিন পাচ্ছেন, কিন্তু সেটা কিন্তু আমরা পাবো না। আমাদের কিন্তু 50 লক্ষ করে লটে আসবে, এবং সেটা আসলে আমরা সংরক্ষণ করা, ইভেন পরিবহন করা। ফর এক্সাম্পল, আপনার এই যে বেক্সিমকো ফার্মার সাথে যে চুক্তি হয়েছে, সেখানে একটা আছে যে উপজেলা জেলা পর্যায়ে তারা এটা পৌঁছে দিবে তাদের নিজস্ব পরিবহন ব্যবস্থাপনায়। তো এরকম আপনার আছে, এটা যে ব্যবস্থাপনাটা কাগজ করা, আমি ওই যে 129-30 পৃষ্ঠার যে আজকে ডকুমেন্ট, কিন্তু একটি খবর কালের কণ্ঠে আমরা দেখেছি যে বেসরকারি উদ্যোগে চীন রাশিয়ার টিকাও আনতে পারে, বেসরকারি উদ্যোগে। সেটা, তবে এক্ষেত্রে আমার একটা বক্তব্য আছে। এক্ষেত্রে অবশ্যই সেটা আপনার, আমরা যে কোনো ভ্যাকসিনের ক্ষেত্রে WHO প্রি কোয়ালিফিকেশনটা দেখা উচিত। কারণটা কি, আপনার এই অনেক ভ্যাকসিন কিন্তু আপনার ঠিকমতো কাজ করবে না। আপনি এটা যাই বলেন না কেন, ইউরোপ, আমেরিকা, অক্সফোর্ডের উপরে আমি যত রিলাই করতে পারবো, আমি কিন্তু চায়নার আসার অনেক ভ্যাকসিনের ক্ষেত্রে আমি রিলাই করতে পারবো না যদি WHO অ্যাপ্রুভ না করে। তো এই ক্ষেত্রে গভর্নমেন্ট রেগুলেটরকে একটু সতর্ক থাকতে হবে, কারণ এটা নিয়ে কেউ মুনাফা করবে সেটা করতে দেওয়া যায়, সেটা কিন্তু আপনার পক্ষান্তরে খারাপ হবে। টিকা দিয়ে কাজ করবে না, সে ইনফেক্টেড হবে, সে ছড়াবে। তো এটা সরকারকে আপনার দেখতে হবে জিনিসটা, আপনার এটা এখানেই রেগুলেটরের ভূমিকা। অসংখ্য ধন্যবাদ নুরুল ইসলাম হাসিব এবং হারুনুর রশিদ। আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য মোহাম্মদ জাহিদ হোসেন, আপনাদের 3 জনকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, নিউজরুম সংলাপ আজ এ পর্যন্ত। একই সময় আগামীকাল আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।